ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরু করছি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওডিআই সিরিজের প্রসঙ্গ দিয়ে। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আগামীকাল উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের সমতা আনার মিশনে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে মাত্র 227 রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে 36 ওভার 5 বলে 3 উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচে 294 রান করেও 5 উইকেট হারে মেহেদী মিরাজের দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে বাংলাদেশকে ধবল ধোলাইয়ের মিশন। এনসিএল টি-20 উদ্বোধনী দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেট বিভাগের জিসান আলম। দাপুটে ব্যাটিংয়ে 52 বলে মাইল ফলকে পা দেন জিসান। স্বীকৃতি টি-20তে বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক এখন জিসান। হার্ড হিটিং সক্ষমতার কারণে অল্প বয়সী সবার নজর কাড়েন জিসান আলম। অনূর্ধ্ব 19 দলে তার আগ্রাসী ব্যাটিং মন্ত্রমুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। এবার এনসিএল টি-20 উদ্বোধনী দিনেই আবারও সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় যুব এশিয়া কাপ জয়ী এই তারকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে 52 বলে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। 10 ছক্কা আর 4 চারে সাজানো ছিল জিসানের তাণ্ডবময় ইনিংস। যদিও এদিন সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে বেশ সাবধানী শুরু করেন এই তরুণ ওপেনার। প্রথম 50 আসে 39 বল থেকে, কিন্তু 50-র পরই সিলেটের বুকে ব্যাট হাতে শুরু হয় জিসান ঝড়। এক ওভারে আরাফাত সানিকে পরপর 5 বলে 5 ছক্কা হাঁকান জিসান। ইনিংসের 14তম ওভারে আদায় করেন 32 রান। 13 বলে তুলে নেন পরবর্তী 50। তাতেই যে স্বীকৃত টি-20তে প্রথম শতকের দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার। সেই সাথে টি-20তে বাংলাদেশের হয়ে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির পথে নাজমুল শান্তর পাশে নাম লেখালেন এই ওপেনার। এর আগে 42 বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন পারভেজ ইমন। 50 বলে তামিম এবং 51 বলে সেঞ্চুরি আছে নাজমুল শান্তর। এক ওভারে 5 ছক্কা, দাপুটে এক সেঞ্চুরি। হার্ড হিটিং তকমাটা আগেই ছিল, সেই সক্ষমতা আরও একবার প্রমাণ করলেন জিসান আলম। এখনও বাকি টুর্নামেন্টের লম্বা পথ। এনসিএল টি-20 পর আছে বিপিএলও। যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, বাংলাদেশের ক্রিকেটে যে হার্ড হিটিংয়ের শূন্যতা আছে তা পূরণে সবচেয়ে বড় নাম হতে পারেন এই জিসান আলমই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। কোনো প্রচারণা নেই মাঠে পর্যাপ্ত সুযোগ সুবিধা। তাই তো এনসিএল টি-20 নিয়ে অনাগ্রহ সিলেটের দর্শকদের। ভালো উইকেটে খেলানোর জন্যই সিলেটে হচ্ছে পুরো টুর্নামেন্ট, বলছেন মিনহাজুল আবেদিন নান্নু। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে থাকার কারণ পাওয়ার হিটিং আর পাওয়ার প্লে কাজে না লাগানো। তবে এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটাররা সেসব ঘাটতি পূরণ করবেন বিশ্বাস বিসিবি প্রোগ্রামের চিফ অফ কোঅর্ডিনেটরের। বিপিএল ছাড়া কোনো টি-20 টুর্নামেন্ট না থাকা নিয়ে আলোচনা সমালোচনাটা ছিল বহুদিনের। সেই আলোচনা থামিয়ে এবার সিলেটে আলোর মুখ দেখেছে এনসিএল টি-20, যেখানে প্রথম দিনেই দেখা মিলেছে রানের ফোয়ারা। ভালো উইকেটে খেলার লক্ষ্যেই পুরো টুর্নামেন্ট করা হয়েছে সিলেটে, জানালেন বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। কন্টিনিউয়াস ভালো উইকেটে খেলার জন্য এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেন্যুতে যাতে খেলা হয়, যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে। তারপর এটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউ 24 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে। তারপর উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে একটা। টি-20তে যে পাওয়ার হিটিং প্রয়োজন, সেখানে মোটা দাগে পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে ক্রিকেটারদের সব দুর্বলতা কাটাতে এনসিএল টি-20 সহায়ক হবে বিশ্বাস সাবেক এই নির্বাচকের। যে খেলোয়াড়কে দেখবেন যে 90 to 95% ডোমেস্টিকে পারফর্ম করে যায়, ইন্টারন্যাশনালি গিয়ে কিন্তু 60-65% করে। তো সেই হিসাবে চিন্তা করেন, কিন্তু কন্টিনিউ ভালো খেলার জন্য ভালো এক্সপিরিয়েন্স দরকার ডোমেস্টিকে। এই ডোমেস্টিকে এখন শুরু হয়েছে এই ফরম্যাটটায়। আশা করছি দেখেন সামনে হয়তো 1 বছরের মধ্যে টি-20 ফরম্যাটে কিছু ভালো দিক দেখব। টুর্নামেন্ট মাঠে গড়ালেও দর্শক টানতে সিলেটে নেই তেমন প্রচারণা। মাঠে সুযোগ সুবিধাও অপ্রতুল। লম্বা সময় পর শুরু হওয়া এনসিএল টি-20 নিয়ে কেন দর্শকদের আগ্রহ নেই ছিল সেই প্রশ্ন। নেগেটিভ একটা জিনিস হলো যে আপনার এখানে একটা মানুষ খেলা দেখতে আসছে, কিন্তু লাঞ্চের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। একটা সারাদিনের ব্যাপার আছে, ফুড কোর্ট নেই। তো একটা কেউ যদি এখানে এসে সারাদিন খেলা দেখে, এটা একটা চিন্তাভাবনা চলছে যে সামনের ম্যাচ থেকে অ্যারেঞ্জ করা যায় কিনা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।
প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ট্রাফিক জ্যামের সঙ্গে যুদ্ধ করে গাজীপুর থেকে মহাখালীতে ক্রিকেট প্র্যাকটিসে যেতেন রিপন মণ্ডল। সেই কষ্ট এখন ফল হয়ে ধরা দিয়েছে। রিপন প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন। মসৃণ এই রাস্তায় হাঁটতে রিপনকে সাহায্য করেছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাদিফ চৌধুরী। অবদান রেখেছেন নির্বাচক হান্নান সরকারও। রিপনের গল্প শুনেছেন আফতান পিয়াল। জ্যামের সঙ্গে যুদ্ধ আর প্রতিনিয়ত বিপত্তি। গাজীপুর সদর থেকে যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করেন, স্ট্রাগলের এই গল্পটা সবার জন্য একই। সেই গাজীপুর থেকে প্রতিদিন ঢাকার মহাখালীতে ক্রিকেট অনুশীলনে যেতেন রিপন মণ্ডল। রিপনের দু চোখ জুড়ে যে শুধুই তখন বিশ্বজয়ের স্বপ্ন। বছর 5 আগে রিপনের লাগানো পরিশ্রমের গাছ একটু একটু করে বড় হয়ে এখন ফল ধরেছে। প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় টি-20 দলে। মাঝে মাঝে 3 ঘন্টা লাগতো যাইতে, 4 ঘন্টা, মাঝে মাঝে অনেক সময় তাড়াতাড়ি আসতাম। সো আমার একটাই লক্ষ্য ছিল যে যত কষ্ট হোক ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। 2022 আন্ডার-19 বিশ্বকাপের বিশ্ব একাদশে ছিল রিপনের নাম, কিন্তু অন্য অনেকের মতো বয়সভিত্তিক পর্যায়ের বিভাগীয় দলে পারফর্ম করে যুব দলে সুযোগ পাননি এই ডানহাতি ফাস্ট বোলার। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে প্রায় 30 উইকেট নিয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরীর নজরে আসেন। তাতেই রিপনের কপাল খোলে। নাদিফ ভাইয়ের সাথে পরিচয় ছিল আগে থেকে, ওনারে আর কি নেটে আমি সবসময় বল করতাম। সো ভাই একদিন জিজ্ঞেস করলো যে তোমার তো এজ আছে 19, তো ট্রাই করতে পারো। শিপন স্যারকে ফোন দিছে যে এরকম একটা ছেলে আছে যে আপনি দেখতে পারেন। সো শিপন স্যার হান্নান স্যারকে ফোন দিছে। সো হান্নান স্যার এসে আমাকে দেখে তো ওই জায়গা থেকে আর কি আমাকে মানে প্রাথমিক যে ক্যাম্পটা হয় ওই ক্যাম্পে আর কি আমাকে সুযোগ করে দিয়েছিল। ক্যাম্পের ছিল 10 দিন। সো আমি যখন কোভিড টেস্ট করছি আমার কোভিড পজিটিভ আসছে। সো আমি তখন একটু মেন্টালি উইক হয়ে গেছিলাম যে একটা সুযোগ আসলো হয়তো কপালে নাই। সো যখন আর কি 4 দিনের মতো বাকি আছে, তো বিসিবির যে মেডিকেল টিম ছিল আমাকে আবার কোভিড টেস্টে পাঠায়। সো ওইখানে আমার নেগেটিভ আসে। একটাই প্ল্যান ছিল যে আমি যাতে ভালো করতে পারি, যে আমি যদি একটা সুযোগ পাই তো এই একটা সুযোগে যেন আমি নিজের জায়গাটা করে নিতে পারি। জাতীয় দলের দরজা খোলার অপেক্ষা দীর্ঘদিনের। ঢাকা প্রিমিয়ার লিগে 19, টপ এন্ড টি-20তে 15, ইমার্জিন এশিয়া কাপে 3 ম্যাচে 8 উইকেট। এই পারফরমেন্সই বলে দেয় রিপন বলে রেখেছিলেন আমি আসছি। সেই আশা এখন সত্যি। বাকি আন্তর্জাতিক সার্কিটে 500 উইকেট নেয়ার মাইল ফলক ছোঁয়ার স্বপ্নটা। আমারও লক্ষ্য আছে যে আমার কেরিয়ার শেষে 500-600 উইকেট থাকবে। আমার যে উইকেটগুলো এখন আছে আমি যা পাইতেছি এগুলো যাতে আমি কখনো স্যাটিসফ্যাকশন না হই। ইনশাল্লাহ আমার এন্ড অফ দ্য কেরিয়ারে তখন আমি আমার এতগুলো উইকেট, এত রান, এগুলো নিয়ে আমি স্যাটিসফ্যাকশন হয়ে যাব। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলে ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন রিপন। সবকিছু ঠিকঠাক থাকলে এখানেই হচ্ছে সিনিয়র লেভেলে ডেবিউ। একাদশে সুযোগ পেলে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট উইকেটের সুবিধা নিতে চান রিপন মণ্ডল। আমি যতটুকু ধারণা উইকেট থেকে নিয়েছি, সো ইনশাল্লাহ ওইটা আমার কাজে দিবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, গাজীপুর। ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বনানী ক্রিকেট ক্লাবের বিপক্ষে 1 ম্যাচে 19টি ছক্কা হাঁকিয়ে 74 বলে 160 রানের ইনিংস খেলেছেন বারিধারা ডেজলার্স ব্যাটার সিয়াম আল সাকিব অনিম। মঙ্গলবার পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের 1 নম্বর মাঠে বনানী ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত 43 ওভারে 7 উইকেটে 367 রান করে বারিধারা ডেজলার্স 74 বলে 3-এ নামা সিয়াম আল সাকিব অনিমের ব্যাটে 160 রানের ঝড়। 216 স্ট্রাইক রেটের এই ইনিংসে খেলার পথে অনিম ছক্কা মেরেছেন 19টি, 4-8টি। ডানহাতি এই ব্যাটারের ম্যারাথন ইনিংসে বারিধারার জয় 110 রানের বিশাল ব্যবধানে। এখন পর্যন্ত 4 ম্যাচে শেষ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকেও খুলনার এই ক্রিকেটার 111 গড়ে করেছেন 335 রানে, স্ট্রাইক রেট 176। ছক্কা মারতে আমার ভালো লাগে, ছক্কা মারতে আমি পছন্দ করি। এখন আমি ঢাকা সেকেন্ড ডিভিশন লিগ খেলতেছি, আমি এইটাই ফোকাস করতে চাচ্ছি। এখান দিয়ে যেন আমি আরও ভালো সুইনিংস খেলতে পারি, আর পরবর্তীতে আমি যেন এর কারণে আরও ভালো লেভেলের ক্রিকেট আমার কাছে আর কি অফার আসে, আমি খেলতে পারি। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুত 50 গোল করার রেসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপে। রোনালদোকে ছাপিয়ে গেলেও দ্রুত অর্ধশতক গোল করার রেকর্ড বুকে 4র্থ স্থানে ফ্রেঞ্চের। এমবাপ্পে 79 ম্যাচে 50 গোল করলেও 62 ম্যাচে এই কীর্তি গড়ে
এখনও শীর্ষে সাবেক ম্যান ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলা ডাচ স্ট্রাইকার ভ্যান নিস্টেলরয়। 22 ম্যাচে 12 গোল খুব একটা খারাপ বলার সুযোগ নেই, কিন্তু ফুটবলারটা যখন কিলিয়ান এমবাপ্পে তখন সেটা বেমানান বলাই যায়। তবে গত কয়েক ম্যাচে এমবাপ্পে দেখিয়েছেন সেরা ছন্দে ফেরার ঝলক, আর আটালান্টার বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন এমবাপ্পে। ম্যাচের 10 মিনিটেই দারুণ গোলে রিয়ালকে লিড এনে দেন এমবাপ্পে। আটালান্টার বিপক্ষে এই গোলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের 50তম গোল। ৭৯ ম্যাচে এই কীর্তি গড়ে দ্রুত 50তম গোল করার রেসে নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন এই ফরাসি। CR7 91 ম্যাচে করেছিলেন প্রথম 50 গোল। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদোর একটি ছবি পোস্ট করে হয়তো সেটি বোঝাতে চেয়েছেন কিলিয়ান। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম 50 গোলের তালিকায় এমবাপ্পে অবশ্য আছেন 4 নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুত 50 গোলের রেকর্ড এখনও আছে ভ্যান নিস্টেলরয়ের দখলে। 62 ম্যাচে এই কীর্তি গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলা এই ডাচ। সেই সাথে 66 ম্যাচে মেসি আর লেভানডস্কি 50 গোল করেছিলেন 72 ম্যাচে। তবে বয়সের বিচারে আরও একটি রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। 25 বছর 11 মাস 20 দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে 50 গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে সর্বকনিষ্ঠ 50তম গোল করার রেকর্ডটি আছে মেসির দখলে। 24 বছর 284 দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন এলএম10। তবে এমবাপ্পের এই দিনটা মধুর হতে পারত, কিন্তু হয়নি। ম্যাচের 35 মিনিটে পেশির ইনজুরিতে মাঠ ছাড়েন এমবাপ্পে। চোটের গভীরতা কতটা জানা যায়নি, বুধবার মিলবে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট। তবে রিয়াল কোচ অ্যানচেলোতি ম্যাচ শেষে জানিয়েছেন আপাত দৃষ্টিতে চোট খুব গুরুতর মনে হয়নি তার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। গেম প্লের আয়োজনে 20টি বেশি দেশের আয়োজনে ঢাকার শুরু হচ্ছে এম্বাসি ফুটবল ফেস্ট 2024। সে অনুযায়ী বুধবার রাজধানীর এক হোটেলে হয়েছে টুর্নামেন্টের ড্র এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠান। স্বাগতিক বাংলাদেশ সহ 20টির বেশি দেশের দূতাবাস, হাই কমিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের অংশগ্রহণে শুক্রবার শুরু হচ্ছে এম্বাসি ফুটবল ফেস্টের 5ম আসর। এই টুর্নামেন্টে বেশ কয়েকজন রাষ্ট্রদূত এবং হাই কমিশনার অংশ নেবেন। কানাডিয়ান হাই কমিশন ফুটবল দলের নেতৃত্বে স্বয়ং হাই কমিশনার অজিত সিং। 2018 সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজন করছে গেম প্লে। 4টি ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আয়োজিত হয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্ট। 2 দিন ব্যাপী এই আয়োজনের ভেন্যু বারিধারার ISD স্কুলের মাঠ। সবশেষ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন, রানার্স আপ মার্কিন দূতাবাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। Almost 25 embassies are taking part, and also we have some international development organization like United Nations and European Union is there, World Bank is there, so it's going to be exciting. কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সৈকতের লাবণী বিচে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিশ্ব ভ্রমণে বের হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি প্রদর্শনের জন্য আনা হয় সৈকতে। এরপর ফটো সেশনের জন্য সৈকতের এই লাবণী পয়েন্টে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সৈকতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলে জমিয়ে রেখেছেন স্মৃতির পাতায়। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে বালুতে ট্রফিটি প্রদর্শনের জন্য তৈরি করা হয় একটি বিশেষ মঞ্চ। সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মন মাতানোর শব্দ মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। অনেকের মতে এই আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 5 দিনের জন্য বাংলাদেশে এসেছে এই ট্রফিটি। ম্যানচেস্টার সিটির পর আর কোনো ক্লাবে কোচিং করাবেন না পেপ গার্দিওলা, তবে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই স্প্যানিয়ার্ড। তারকা শেফ দানি গার্সিয়ার ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বয়সের কারণে থাকবে না প্রাণশক্তি, তাই ক্লাব কোচিং ছাড়ার সিদ্ধান্ত ম্যান সিটি কোচের। ম্যানচেস্টার সিটির হয়ে 8 বছরের কোচিং ক্যারিয়ারে এতটা খারাপ সময় কখনোই পার করতে হয়নি পেপ গার্দিওলাকে। লিগ কিংবা টুর্নামেন্ট একের পর এক হারে রীতিমতো বিপর্যস্ত সিটিজেন শিবির।
অথচ তার অধীনেই 15টি শিরোপা জেতে ম্যান সিটি। টানা 4 লিগ শিরোপার সঙ্গে অধরা চ্যাম্পিয়ন্স ট্রফিটিও এসেছে এই স্প্যানিয়ার্ডের হাত ধরে। সেই গার্দিওলাই শুনলেন সমর্থকদের দুয়োধ্বনি। 2026 পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ইংলিশ ক্লাবটিতে তার অধ্যায়ের শেষও দেখছেন অনেকেই। এমন শঙ্কার মাঝে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করলেন গার্দিওলা নিজেই। আমি আর কোনো দলের দায়িত্ব নেব না, ভবিষ্যতে কি হবে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলি, ম্যান সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে কোচিং করাবো না, কারণ আমি এই অধ্যায়টা পেছনে ফেলতে চাই, এরপর গলফ খেলতে চাই। ছুটি নেওয়াটাও আমার জন্য ভালো হবে। নিজের অবসর ও ভবিষ্যৎ ভাবনা গার্দিওলা জানিয়েছেন জনপ্রিয় শেফ দানি গার্সিয়ার ইউটিউব চ্যানেলে। ক্লাব কোচিং শেষে তাহলে কি করবেন বিশ্বের অন্যতম সেরা এই কোচ, সেই প্রশ্নের সম্ভাব্য উত্তরও দিয়ে রেখেছেন পেপ গার্দিওলা। সেই প্রাণশক্তি তো আমার থাকবে না অন্য কোথাও গিয়ে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। না না না, সেটিও সম্ভব না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার। শুধু ম্যান সিটি নয়, বার্সেলোনার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা পেপ গার্দিওলা সাফল্য পেয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়েও। এবার জাতীয় দলে কোন দেশের ডাগ আউট বেছে নেন এই তারকা কোচ, সেটি দেখার অপেক্ষা। মুজরে বিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।